ভারতের জাতীয় স্বার্থ আর বাংলাদেশের জাতীয় স্বার্থ এক এবং অভিন্ন নয়। সংখ্যালঘুদের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করতে হয় ভারতের মতো রাষ্ট্রকে, তাহলে বাংলাদেশকে তো প্রতিদিনই উদ্বেগ প্রকাশ করতে হবে। মানে ডাভোসে আপনার 47টা প্রায় 50টা মিটিং করার সাইড লাইনে, এটা রেকর্ড। ভারতের মিত্র রাষ্ট্রে, ভারতের পাপেট স্টেটে পরিণত হওয়ার অবস্থায় চলে গেছিল বাংলাদেশ। আমাদের যে এখন যে চ্যালেঞ্জগুলো আমরা ফেস করছি, তাতে এই সেক্টরগুলোতে রিপ্রেজেন্ট করাও অসুবিধা। ভালো জিনিস যেটা, যে আমাদের তো একটা বর্ডার আছে, একটা রেকগনাইজড বর্ডার। এই অঞ্চলে তো বর্ডারই নাই, মানে ওই চায়নার সাথে হলো ইন্ডিয়ার লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, আর পাকিস্তানের সাথে হলো লাইন অফ কন্ট্রোল, অ্যাকচুয়ালি কোনো বর্ডার নাই। একটা সরকারের ধারাবাহিকতার বিষয়ও ব্যাপার আছে। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি 50 মিনিটস অনুষ্ঠানে। সপ্তাহে 2 দিন শনি ও রবিবার এই অনুষ্ঠানটি নিয়ে আমরা উপস্থিত হই আপনাদের সামনে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি এস এম তানভীর থাকবো আপনাদের সাথে। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানটিতে আমাদের চারপাশে ঘটে যাওয়া সমসাময়িক বিষয়, বিশেষ করে দেশের অর্থনীতি, রাজনীতি, নির্বাচন এবং জনসম্পৃক্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আলোচনার জন্য স্টুডিওতে আছে দুজন অতিথি উপস্থিত আছেন। প্রথমেই পরিচয় করে দিব আপনাদের সাথে। প্রথমে আমার বাঁ পাশে আছেন রিয়াল অ্যাডমিরাল ASMA আউয়াল, সাবেক রাষ্ট্রদূত ও নিরাপত্তা বিশ্লেষক। এরপরেই আছেন অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম, আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের দুজনকেই মাই টিভির স্টুডিওতে স্বাগত। আজকে আমরা আলোচনা করতেছি, আলোচনার বিষয়বস্তু রেখেছি বৈশ্বিক পরিস্থিতি, প্রেক্ষিত বাংলাদেশ। এই বিষয়টিকে কেন্দ্র করে আলোচনা করতে চাই। শুরু করতে চাই জনাব রিয়াল অ্যাডমিরাল ASM আউয়াল আপনাকে দিয়ে। আমরা সম্প্রতি দেখেছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সুইজারল্যান্ড সফর করেছেন। সেখানে WF এর বার্ষিক সভায় তিনি অংশগ্রহণ করেছেন এবং তার উপসচিব বলেছেন তিনি প্রায় 47টি বিভিন্ন ধরনের অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং ব্যস্ত সময় পার করেছেন। আসলে এই ধরনের অনুষ্ঠানে যোগ দেয় এবং এই মিটিং থেকে আসলে বাংলাদেশ কি ধরনের সুবিধা পেতে পারে আসলে, বা কতটুকু আমরা অগ্রসর হতে পারি? ধন্যবাদ। ডাভোসের যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে বার্ষিক সভা হয়, এইবার হলো আপনার 55তম সভা। এটা একটা বাৎসরিক একটা ইভেন্ট। তো এখানে তো সারা দুনিয়ার থেকেই আসে লোকজন। যেমন এইবার ডেলিগেট ছিল 300 ফ্রম 130 কান্ট্রিজ। এর ভিতরে আপনার হেড অফ দ্য গভর্নমেন্ট প্রতিনিধি, বিজনেস, একাডেমিয়া, পলিটিশিয়ানস, সব ধরনের ক্যাটাগরির লোকজন থাকে। তো উদ্দেশ্যটা হচ্ছে গ্লোবাল এবং আঞ্চলিক, বৈশ্বিক এবং আঞ্চলিক সমস্যাগুলো নিয়ে পর্যালোচনা করা এবং পরবর্তী বৎসরের জন্য একটা গ্লোবাল একটা অ্যাপ্রোচ, বিভিন্ন সমস্যা যেগুলো আছে আমরা ফেস করছি, এগুলোর একটা সমাধান বের করা। তো এখানে ক্যাটাগরি যদি ধরা যায় তাহলে হলো আপনার গভর্নমেন্ট, পলিটিশিয়ান, এই এক ক্যাটাগরি। এরপরে হচ্ছে বিজনেস, যত ধরনের বিজনেসের এই আছে এগুলো, সিভিল সোসাইটি, এরপরে আছে আপনার যে অন্যান্য যে সমস্ত NGO, বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার্স, বৈশ্বিক এবং আঞ্চলিক স্টেক হোল্ডার্স এরা। তো এটা একটা বিরাট আপনার ইভেন্ট ওয়ার্ল্ড ক্যালেন্ডারে। তো সেই হিসাবে এখানে যোগদান করা, এটা হলো যে আপনার যে দেশ যোগদান করছে তার একটা পার্টিসিপেশন, দ্যাট ইজ ওয়ান। আর হচ্ছে যে সেই দেশের বৈশ্বিক এবং আঞ্চলিক বিষয়গুলোতে তার কী ধরনের চিন্তাভাবনা আছে, কী ধরনের প্রভাব সে খাটাতে পারে, কী ধরনের বিভিন্ন সমস্যার সমাধানে আপনার বিভিন্ন যে সুপারিশমালা দিতে পারে, সেটার একটা বিষয়। তা আমাদের যেটা হয়েছে, এটা আমি বলবো যে ইটস এ গ্রেট ফিট অন দ্য পার্ট অফ আওয়ার চিফ অ্যাডভাইজার। মানে ডাভোসে আপনার 47টা প্রায় 50টা মিটিং করার সাইড লাইনে, এটা রেকর্ড। এবং সেটা বোধহয় ভবিষ্যতে কেউ ভাঙতে পারবে কিনা আমার সন্দেহ আছে। তো অ্যাভারেজ আমরা যদি ধরি প্রায় 11টা। অন থার্ড ডেতে 25th আপনার দেবের 14 মিটিংস, 14টা মিটিং। তো একদিনে 14টা মিটিং, অ্যান্ড দ্য লেভেল ইজ অ্যাট দ্য টপ মোস্ট লেভেল।
এটা খুবই তার আমাদের জন্য বলবো খুবই একটা আনন্দের বিষয় যে আমরা এটা পার্টিসিপেট করেছি। বাট আমার পয়েন্ট হলো যেটা যে ডক্টর ইউনূস যেটা পার্টিসিপেট করেছে গভর্নমেন্ট ডেলিগেশন এটা, বাট ওনার যে এনগেজমেন্ট সেটা হয়েছে প্রফেসর মোহাম্মদ ইউনূস নোবেল লরেট সেই হিসাবে, তার সাথে উনি চিফ অ্যাডভাইজার সেটা আছে। তো এখানে বাংলাদেশের আমাদের যে পার্টিসিপেশন, যেমন গভর্নমেন্ট মূলত প্রতিনিধিত্ব করেছে সরকার থেকে, বাট সিভিল সোসাইটি, বিজনেস এখানকার রিপ্রেজেন্টেশন খুব একটা নাই। এবং আমাদের যে এখন যে চ্যালেঞ্জগুলো আমরা ফেস করছি তাতে এই সেক্টরগুলোতে রিপ্রেজেন্ট করাও অসুবিধা, মানে ইউ হ্যাভ টু ফিল্ড ওই ধরনের যোগ্য প্রতিনিধিত্ব ফিল করতে হবে। তো এখান থেকে যে আলোচনাগুলো হয়েছে প্রফেসর ইউনূসের তার ব্যক্তিগত ক্যাপাসিটিতে তিনি যে এনগেজমেন্ট করেছেন, এগুলো থেকে অনেক কিছু মানে আমাদের প্রাপ্তি হতে পারে। একটা আমি দেখছিলাম যে আপনার যেটা হয়েছে সেখানে ওনার যে এনগেজমেন্টটা 4 জন হেড অফ দ্য স্টেটস, 4 জন মিনিস্ট্রাল লেভেল ডেলিগেশন, 10 জন আছে হেড অফ দ্য এক্সিকিউটিভস ইউএন অ্যান্ড আদার সিমিলার অর্গানাইজেশন, যার ভিতরে ইউএন সেক্রেটারি জেনারেল আছেন, 10 জন সিইও এবং হাই লেভেল বিজনেস পারসন, 9টা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অর্গানাইজ প্রোগ্রামে পার্টিসিপেট করেছেন, আর 8টা মিডিয়া এনগেজমেন্ট ছিল। আর এই যে 9টা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যেটা এর ভিতরে একটা ছিল সব সব, উনি যিনি সিইও অ্যান্ড ফাউন্ডার অব WEF, ওনার সাথে 1-to-1 একটা সেশনে হি ওয়াজ দ্য গেস্ট। তো ইট ইজ এ ম্যাটার অফ অনার। ওই সিইও WEF সোয়াব উনি তো একটা ওয়ার্ল্ড ফিগার, তো ওনার সাথে ইয়ে করা। তো এই যে এনগেজমেন্ট হলো, এটা আমরা কিভাবে আমাদের স্বার্থে এটাকে ট্রান্সলেট করব, আই থিঙ্ক সেখানে আমাদের অনেক দুর্বলতা আছে। তো এই দুর্বলতা থাকা সত্ত্বেও যে এনগেজমেন্ট হয়েছে সেগুলো থেকে যে ধরনের অনেক ভালো সাড়া পাওয়া গেছে, এগুলো যেন আমরা ট্রান্সলেট করতে পারি। এবং বিশেষ করে আমাদের ইলেকশন হবে এই বছর হোক আর আগামী বছর হোক, দ্য নেক্সট গভর্নমেন্ট যারা ক্ষমতায় যাওয়ার চিন্তা করছেন, দে শুড টেক কিউ। এই যে এনগেজমেন্টগুলো এখান থেকে যে কন্ট্যাক্টগুলো হলো, এগুলো যাতে ক্যারি ফরওয়ার্ড করা যায়, তাহলে একটা হবে। আর এখানে যে আলোচনা হয়েছে আপনার, এটাতে 2টা ভাগ আর কি। ওয়ার্ল্ড ইজ নাও ডিভাইডেড ইনটু 2 পার্টস। আপনি যেমনটি বললেন যে নোবেল লরিয়েট হিসেবে তারও একটি গ্রহণযোগ্যতা আছে, সেই হিসেবে আলোচনা হয়েছে। আসলে দেশ কি এতে লাভবান হচ্ছে? আমি লাভবান তো, উনি বাংলাদেশের চিফ অ্যাডভাইজার, সেই হিসাবে তো আমাদের একটা পরিস্থিতির ব্যাপ্তি বাড়লো। আমরা এখন কিভাবে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করছি, কি করা উচিত, এগুলো নিয়ে উনি কথা বলেছেন। পার্টিকুলারলি সোহাবের সাথে যে 1-to-1 যে আপনার সাইডলাইন ইভেন্টটা ছিল, সেটাতে তো উনি কথা বলেছেন। এছাড়া ক্লাইমেট সম্পর্কে যে ছিল ওটাতে উনি ছিলেন। আর ওই 9টা এনগেজমেন্ট তো ছিল। এটাতে মানে বাংলাদেশ একটা ফুটপ্রিন্ট, আর সেই ফুটপ্রিন্টে প্রফেসর ইউনূস যেখানে আছেন ওইটার ফুটপ্রিন্ট তো আরও অনেক বিস্তৃত হয়ে যায়। বাট আমি যেটা বলবো যে আলোচনা যেটা হয়েছে এখানে মানে বৈশ্বিক প্রেক্ষাপটে বা ইয়েতে খুব একটা স্বস্তিদায়ক না, আমি সেটা বলবো আর কি। যেমন আপনার ইট ইজ ডোনাল্ড ট্রাম্প ভার্সাস দ্য রেস্ট। সারা দুনিয়া একটা কথা বলছে, জাতিসংঘের সেক্রেটারি জেনারেল বলেছেন কি অসুবিধা আমরা ফেস করছি। চায়নার ভাইস প্রিমিয়ার ছিলেন, উনি বলেছেন যে ট্রেড ওয়ার কেউ জিতে না, ইনস্টিটিউশনগুলো শক্তিশালী করতে হবে এবং এই মাল্টিল্যাটারালিজম আমাদের শক্তিশালী করতে হবে। এগুলো আসে কমিউনিস্ট চায়না থেকে। ধন্যবাদ। এই ধরনের আর ডোনাল্ড ট্রাম্প তখন গিয়ে প্রথমেই তিনি ওপেনিং রাউন্ডে বলে ফেললেন, আমি 4 দিনে যা অর্জন করেছি 4 বছরেও এটা স্লিপিং জো অর্জন করতে পারে নাই। ধন্যবাদ আপনাকে। ফিরবো আপনার কাছে। থ্যাংক ইউ। জনাব মাসুম, আপনার কাছে জানতে চাই, আসলে আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, তার একটি গ্রহণযোগ্যতা আছে বিশ্বে, এবং আমাদের প্রধান উপদেষ্টা হওয়ার কারণে
আরেকটু এগিয়ে নেবেন তিনি আমাদের এই দেশকে, এমনটাই আশা করতে পারি আমরা। আসলে যে সকল মিটিং হচ্ছে সেখানে তার যেমন একটি গ্রহণযোগ্যতা আছে নোবেল বিজয়ী হিসেবে, তেমনি দেশের প্রধান উপদেষ্টা হিসেবে অনেক দেশ স্বাগত জানিয়েছেন। আসলে বাংলাদেশকে তিনি কত দূরে এগিয়ে নিতে পারছেন, কিংবা আমরা কতটুকু লাভবান হতে পেরেছি এই মুহূর্তে? আপনারা সবাই জানেন যে দাভোসে যে বার্ষিক সম্মেলনটি হয়ে থাকে এটি পশ্চিমা বিশ্বের একটি অ্যানুয়াল ইভেন্ট। তারা তাদের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, রাজনীতি সমস্ত কিছুকে নিয়ে একটা পর্যালোচনায় বসে। তো সেই পর্যালোচনার বিষয়টি আসলে বিনিয়োগকারী আর বিনিয়োগ গ্রহণকারী এরকম একটি পর্যায়ে বাংলাদেশের যে পার্টিসিপেশন, প্রফেসর ইউনূস নোবেল লরেট হিসাবে বৈশ্বিক তার মর্যাদার কারণে তিনি হয়তো এক্সট্রা একটা বেনিফিট, একটা মর্যাদা বা একটা গ্রহণযোগ্যতা ওখানে পেয়েছেন। কিন্তু বাংলাদেশ কিন্তু পার্টিসিপেটরি, বাংলাদেশ কিন্তু চায় ওখান থেকে বা লাভবান হতে। সেটার যে ক্ষেত্রগুলো এমনটি নয় যে বাংলাদেশ বিনিয়োগ করবে পশ্চিমা বিশ্বে, বরং পশ্চিমা বিশ্ব থেকে এবং অন্যান্য শিল্পোন্নত দেশগুলো থেকে বাংলাদেশ কিভাবে বেনিফিটেড হতে পারে সেটা একটা সম্ভাবনাময় ইচ্ছা বা আকাঙ্ক্ষা নিয়ে প্রফেসর ইউনূস, সেজন্য আমরা তাকে স্বাগত জানাই। কিন্তু বাংলাদেশের নিজস্ব সীমাবদ্ধতা আছে এবং যেটা বিড়াল সাহেব বললেন যে একটা সরকারের ধারাবাহিকতার বিষয়ও ব্যাপার আছে, যেমন একটা স্থায়িত্ব, একটা কন্টিনিউটি, একটা প্রফেশনালিজম থাকে, সেগুলো হয়তো এই মুহূর্তে আমাদের জন্য কমতি ঘাটতি আছে। কিন্তু প্রফেসর ইউনূসের গ্রহণযোগ্যতা, ব্যক্তিত্ব আমাদের জন্য একটি নতুন দ্বার উন্মোচন করবে, সম্ভাবনাময় একটা ভবিষ্যৎ নির্মাণ করবে দাভোস রিয়েলিটির মাধ্যমে, এটাই আমরা আশা করতে পারি। এটুকুই বলা আর কি। এটা চেষ্টা করছেন উনি, দেশ উপকৃত হবে কোনো না কোনোভাবেই, অবশ্যই উপকৃত হবে। এবং সেটি তো আজকের জন্য না, এক বছরের জন্য না, সেটা ভবিষ্যৎ সরকারের জন্য একটি পথরেখা বা একটা মানে রোড ম্যাপ তৈরি হলো। এটা আমরা পরিষ্কার করে বলতে পারি। কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে আসলে কোনো স্থায়ী সরকার না আসলে বিনিয়োগকারীরা সেরকম আস্থা আসলে পান না, এরকম একটা অবস্থা আছে আমরা শুনতে পাচ্ছি। তো এই মুহূর্তে আসলে ডক্টর ইউনূসের উপর নির্ভর করে কি বিনিয়োগ বাড়তে পারে? পৃথিবীব্যাপী এই অবস্থাটা আছে। কিন্তু হয়তোবা ইউনূস সাহেব সম্মান দেখিয়ে তারা সুন্দর সুন্দর কথা বলবে, কিন্তু যারা বিনিয়োগ করবে, যেটি যে রিয়ালিটি, যে তারা তাদের বিনিয়োগের স্থায়িত্ব, তাদের লাভ লোকসান এবং শৃঙ্খলা, ভবিষ্যৎ ইত্যাদি দেখবে। সেক্ষেত্রে এখন আমরা বিভিন্ন সময় দেখেছি সামরিক সরকার থাকলে পশ্চিমা বিশ্বের একটু নাক উঁচু থাকে, আবার এরকম অস্থায়ী সরকার থাকলে তারা সুনির্দিষ্টভাবে কথা বলতে চায় না। এইসব সমস্যা তো আছেই আমাদের। এই সমস্যাগুলোর মধ্য দিয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এই যে একটা কথা বলা গেছে, ভবিষ্যতে সবাই জানে, সবাই খবর রাখে যে এক বছরের মধ্যেই হয়তো বাংলাদেশে একটি প্রতিনিধিত্বশীল সরকার কায়েম হবে এবং সেই সরকারটির জন্য ইউনূস সাহেবের এই পথরেখা, এই রোডম্যাপটা হয়তো খুবই সাহায্যকারী হবে। আমরা দেখেছি যে বাংলাদেশ নিয়ে এরই মধ্যে অপপ্রচার হচ্ছে, পার্শ্ববর্তী দেশ ভারতও বিভিন্ন অপপ্রচার করেছে। আমরা বিশেষ করে পোশাক শিল্প খাত, বাংলাদেশের প্রধান রপ্তানি খাত, এটি নিয়ে আসলে অনেক ধরনের বাংলাদেশে ষড়যন্ত্র হয়ে থাকে। আসলে সেই ক্ষেত্রে যে বিনিয়োগকারীদের আস্থা, এই আস্থা ফেরানোর জন্য বাংলাদেশের তরফ থেকে যে ধরনের মেসেজ আমরা আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছাতে পারা উচিত বা পৌঁছানো উচিত, সেই ধরনের মেসেজ কি আমরা দিতে পারছি? একটা বিপ্লব বা অভ্যুত্থান যে দেশে হয়, সে দেশে একটু টার্ময়েল, একটু অস্থিরতা স্বাভাবিক বিষয়। আমাদের গণতন্ত্রের স্বার্থে, আমাদের অধিকারের স্বার্থে সেই অস্থিরতা, সেই একটু আমাদের আইন কানুন শৃঙ্খলার একটু ব্যাহত হওয়া আমরা মেনে নিতে হবে। মেনে নিতে হবে এই অর্থে, এই কারণে যে আমরা আমাদের অধিকার ফিরে চাই। সমস্যা হচ্ছে এই যে সরকারটি আমাদের স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে, সেই সরকারটি চলে গেছে, জনগণের আশা আকাঙ্ক্ষার দ্বার উন্মোচিত হয়েছে, গণতন্ত্রের কি সম্ভাবনা দেখা দিয়েছে, মানুষের মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছে,
বা মানবাধিকার প্রতিষ্ঠার পথের যে অবস্ট্রাগলগুলো সেগুলো দূরীভূত হয়েছে, সেইটা আমাদের জন্য একটা আশা আকাঙ্ক্ষার ব্যাপার। আপনারা জানেন যে সুশৃঙ্খল লিডারশিপ থাকলে এই শ্রীলঙ্কায় এই একই ঘটনা ঘটেছে, তারা ঘুরে দাঁড়িয়েছে এবং আমরা প্রফেসর ইউনূসের নেতৃত্বে ঘুরে দাঁড়াবো এরকম একটা আশা আমাদের মনের মধ্যে আছে। কিন্তু আমাদের কষ্টের কথা হচ্ছে এই বাংলাদেশ জাতিরাষ্ট্রের যারা নানা ধরনের স্টেক হোল্ডার্স, পলিটিশিয়ানস, বিজনেসম্যান, এনজিও পার্সোনেল, এই বিভিন্ন ব্যাপারে আমরা অতটুকু ঐক্য, অতটুকু শৃঙ্খলা আমরা দেখি না। যেমন ধরুন ব্যবসাকে, আপনাদের শিল্পকে, আপনার শিক্ষাকে সমস্ত রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে রাখতে হবে, যাতে একটি সরকার পরিবর্তন হলেও সেই ব্যবসা বাণিজ্য ব্যাহত না হয়, শিল্পায়ন ব্যাহত না হয়, শিক্ষা ব্যবস্থা ব্যাহত না হয়। কিন্তু আমরা দেখি সব জায়গায় অতিমাত্রিক রাজনীতিকরণ। বাংলাদেশের সমস্যা হচ্ছে, এটা একটা বড় সমস্যা, যে বাংলাদেশের মানুষ রাজনীতির দীক্ষা নেই, শিক্ষা নেই, কিন্তু অতিমাত্রিকতা আছে। আপনি দেখবেন যে মানে এই যে প্রফেসর ইউনূস দায়িত্ব গ্রহণের পর থেকে এই পর্যন্ত যদি আপনি লক্ষ্য করেন যে দাবির যে প্লাবন, আন্দোলনের যে বন্যা, তাতে মানুষ মানে সুস্থির থাকা খুব সম্ভব নয়। এটা কোনো দায়িত্বশীল জ্ঞান নয়। এবং অনেকেই আমরা অভিযোগ করতে শুনি যে শিল্পায়নে নানা ধরনের ইকুয়েশন হচ্ছে। যেমন ধরেন যারা পতিত সরকার তারা সেটাকে বাধাগ্রস্ত চেষ্টা করছে, অথবা মানে ভারত থেকে মানে একটা সুকৌশলে বা নীল নকশা আছে তাদের, বাংলাদেশে যদি অস্থিরতা কন্টিনিউ করে তাহলে পরে অতীতেও দেখা গেছে, অতীতে ওই সময়ে বিভিন্ন রাজনৈতিক সরকারের সময় এরকম হয়েছে যে একটা কোম্পানি হয়তো এসছে, সেখানে আপনি হরতাল দিলেন। আমি অতীতের একটা সুনির্দিষ্ট উদাহরণ দিয়েই বলছি। হরতাল দিলেন আপনি, তাতে ক্ষতিগ্রস্ত হলো দেশ। আপনি বিরোধী দলের হরতাল দিলেন সরকারের বিরুদ্ধে, সে সরকার ক্ষতিগ্রস্ত হতে গোটা রাষ্ট্র ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই চিন্তাটা, সেই মাথা ব্যথাটা আমাদের অনেকের মধ্যে অনুপস্থিত থাকে। সেটা মানে সব রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ করা যায়। যেমন আওয়ামী লীগ অভিযোগ করতে যে হ্যাঁ বিএনপি ওই সময় বিশ্বব্যাংকে বলেছে টাকা দিও না, বিশ্বব্যাংকে তদবির করেছে, মানে তারা লবিং করেছে, মানে ওই সময় আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে করেছে। আবার বিএনপিও আপনি দেখেন শেষে কিন্তু এই লবিংগুলো এসছে। প্রফেসর ইউনূসের বিরুদ্ধে বড় ধরনের একটি অভিযোগ ছিল যে তিনি রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছেন, বা যেটি একেবারে ডাহা মিথ্যা কথা। এবং এই মানে এটা স্বাভাবিক হতে তারা পক্ষ বিপক্ষ, আপনারা জানেন যে এটা মানুষকে বোঝানো সোঝানো বা পক্ষপাতীদের ওকালতির বিষয় আদি আন্তর্জাতিক পর্যায়ে আছে, কিন্তু সেটি রাষ্ট্রের বিরুদ্ধে যাবে, জনগণের স্বার্থের বিরুদ্ধে যাবে, এটা কোনো ক্রমে ঠিক নয়। কিন্তু এটি আমরা এখন পার্শ্ববর্তী রাষ্ট্রের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আপনারা জানেন যে শিল্পায়নের ক্ষেত্রে যেমন এই প্রতিযোগিতার বিষয়টি আছে সারা পৃথিবীতে। বাংলাদেশ যদি কন্টিনিউয়াস অস্থিরতা থাকে তাহলে যারা তাদের বিকল্প শান্তির জায়গা দেখবেন, তারা ভিয়েতনামে চলে যাবে, তারা ভারতে চলে যাবে। কিন্তু সেই জায়গাটাতে যদি আমরা বিভিন্ন জায়গা আমাদের রাজনৈতিক জায়গাটা যদি একটু সীমিত করতে পারি, রাজনীতিক শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রেই যদি সীমিত রাখতে পারি, কূটনীতির ক্ষেত্রে না বিরোধিতা করি, শিল্পের ক্ষেত্রে বিরোধিতা না করি, শিক্ষার ক্ষেত্রে বিরোধিতা না করি, বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহার রাখতে, আমদানির ক্ষেত্রে এইসব বিষয়গুলো যেগুলো রাষ্ট্রের মৌল কাঠামোর উপর নির্ভরশীল, জনগণের জাতীয় স্বার্থ নির্ভরশীল, সেই জাতীয় স্বার্থগুলো রক্ষা না হলে বাস্তব ব্যবস্থায় নীতি আসলে বিষয় না, জনসাধারণ মিলে সবগুলো দেশের স্বার্থে আসলে এই বিভেদগুলো ভুলে সবাই ঐক্যই কাজ করাটা উচিত, তাহলেই মনে হয় দেশে এগিয়ে যাবে। জি, ধন্যবাদ ফিরবো আপনার কাছে জনাব আউয়াল। আসলে বর্তমান যে বাংলাদেশের প্রেক্ষাপটটা, অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন, বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে, এই মুহূর্তে আসলে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে কিনা আসলে, আর নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, নির্বাচিত সরকার হলে কি সেক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতি লাভবান হবে কিনা, কিংবা সংস্কারের যে বিষয়গুলো আছে, বলতে চাচ্ছি বেসিক্যালি এই বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ বিনিয়োগ কোনোভাবে বাধাগ্রস্ত হচ্ছে কিনা। বিনিয়োগ এখন যে অবস্থা আছে এখন ঠিক না। আপনার এটা তো আমাদের যে বিনিয়োগের যে বন্ধাত্ব, এটা শুরুটা হয়েছে 2015 থেকে, 15 পরে থেকে, ইফ ইউ সি দ্য ফিগার্স। আর এখন তো এটা $1 বিলিয়ন নিচে নেমে এসছে, ভার্চুয়ালি কোনো বিনিয়োগ হচ্ছে না এখন। এটা হচ্ছে বাস্তবতা। আর রাইট নাও এখন $1 বিলিয়ন নিচে, মানে ধরেন এগুলো রিইনভেস্টমেন্ট মোস্টলি, আর রিইনভেস্টমেন্ট বাই ফোর্স, কারণ ওই
তাদের যে লাভ, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তারা লাভটা ডলার ক্রাইসিস জন্য তারা নিতে পারছে না, সেই হিসাবে তাদেরকে রোল করতে হচ্ছে। তো এই একটা এস এ গ্লুমি পিকচার, এটা ভালো না। তো বিনিয়োগের জন্য যে প্যারামিটারগুলো দরকার, যে সমস্ত আপনার সহায়ক যে জিনিসগুলো থাকা দরকার, সেগুলোর এখন যদি বলেন তো অনেকটাই অনুপস্থিত। আর বিনিয়োগ নিয়ে যে স্থবিরতা, এটা আমি আগেই বলেছিলাম যে যেটা আমাদের লক্ষ্যমাত্রা ছিল প্রায় 29-30-30-এর দিকে নিয়ে যাওয়া, সেখানে তো অনেক দিন স্থবির হয়ে আছে। প্রাইভেট ইনভেস্টমেন্ট ওই 22% থেমে আছে। সরকারি বিনিয়োগ সেটা যেটা হয়েছে সেটাও তো অনেক প্রশ্ন আছে এগুলো নিয়ে। তো যে আপনার প্যারামিটারগুলো দরকার সেখানে আপনার সেগুলো উপস্থিত নাই। আর এখন যে সমস্যাগুলো হচ্ছে, যে শিল্পের ক্ষেত্রে যে শিল্পে যে অসহিষ্ণুতা এবং বিভিন্ন ধরনের উচ্ছৃঙ্খলতা হচ্ছে, বিভিন্ন ধরনের দাবি দেওয়া হচ্ছে, তাতে সে আমাদের বড় যে সেক্টর, তাদের একমাত্র সেক্টর এক্সপোর্টের নিরিখে আরএমজি, তো সেখানে তো বেশ কিছু টার্ময়েল চলছিল এবং এখনও চলমান আছে। তো এতে যে দেশের যারা বিনিয়োগকারী, একটা ডেলিগেশন তো কিছুদিন আগে গিয়েছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে। তো ওনারা খুবই এটা মানে যারা গেছেন, দে আর দ্য লার্জেস্ট ইনভেস্টার্স ইন আওয়ার কান্ট্রি আরএমজি সেক্টরে। তো তারা তখন সেফ এক্সিট চাচ্ছেন, যে আমরা বিজনেস চালাতে পারবো না, তো আমাদের সেফ এক্সিট দিতে হবে। তো এই ফিগারগুলো তো দিজ আর দ্য ফিগার্স যারা এই দেশে বিনিয়োগ করছে। তো এটা তো একটা ডেঞ্জারাস মেসেজ। এই একটা ডেলিগেশন তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে গেল যে আমরা আর তো পারছি না, এর ভিতরে আপনার গ্যাসের দাম আবার বাড়াতে হবে। তো এই যদি গ্যাসের দাম বাড়ে, এবং যেটা আমাদের জ্বালানি উপদেষ্টা, উনি তো একজন দক্ষ উপদেষ্টা এবং যেটা বলেন ভেবেচিন্তে একদম তথ্য সহকারে বলেন, তো ওনার যে অবস্থান সেটা তো দ্যাটস দ্য রিয়ালিটি। তা এখন আমাদের লোডশেডিং এখন নাই শীতের জন্য, এটা আমাদের কোনো ধরনের এখানে কৃতিত্ব নেই, এটা আল্লাহ প্রদত্ত ন্যাচারাল একটা প্রসেসে। বাট এই যে কামিং জুন জুলাই যে আসছে, গত বছর আমাদের ছিল ডিমান্ড পিক ইয়েতে ছিল 16,000 মেগাওয়াট, তাতেই আপনি দেখেছেন যে কি কন্ডিশন ছিল। এইবার প্রজেকশন হলো 18,000 মেগাওয়াট, জ্বালানির যোগান নাই ইয়েতে। তো এগুলো মিলে তো যেটা তথ্য উপদেষ্টা ঠিকই বলেছেন যে উনি প্রত্যেকদিন সকালে যখন উঠেন মনে হয় যে একটা বোঝা নিয়ে উঠছেন, এই জ্বালানি কোত্থেকে আসবে, এটার ইয়েগুলো হবে। কিন্তু আসলে জ্বালানি খাতের যদি দাম বাড়ানো হয়, গ্যাসের দাম বাড়ানো হয়, তাহলে প্রধান যে রপ্তানি খাত গার্মেন্টস সেক্টর, সেটাতে বাধাগ্রস্ত হবে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে একটা বিরতির সময় হচ্ছে, বিরতির বরাবর ফিরছি। প্রিয় দর্শক, অনুষ্ঠানের পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মাই টিভি 50 মিনিটস অনুষ্ঠানে। ফিরতেছি আলোচনা, যারা মাসুম আপনাকে দিয়ে শুরু করতে চাই। আসলে বাংলাদেশ নিয়ে আমরা কিছুদিন ধরে দেখেছি পার্শ্ববর্তী দেশ ভারত এই সংখ্যালঘুদের উপর আক্রমণ এসে নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ বা প্রচারণা চালাচ্ছিল। সেই অবস্থান থেকে আমার মনে হয় কিছুটা সরে এসেছে তারা। তবে আমরা সম্প্রতি দেখেছি সীমান্তে উত্তেজনা বেড়েছে, তারা ধরে নিয়ে যাচ্ছে, তারা কাঁটাতারের বেড়া দিতে আসছে বাংলাদেশের সীমান্তের কাছাকাছি এসে। আসলে এই পরিস্থিতিগুলো দিয়ে তারা বাংলাদেশের সাথে যে সম্পর্ক, সেটা তো উন্নতির কোনো লক্ষণ দেখাই যাচ্ছে না, বরং অবনতি হচ্ছে। আসলে সেই অবস্থা থেকে বাংলাদেশের অবস্থান কতটুকু আমরা স্পষ্ট করতে পেরেছি? আমরা সবাই জানি যে পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্টকে সেভ করা, গার্ড দেওয়া। তো জাতীয় স্বার্থ, ভারতের জাতীয় স্বার্থ আর বাংলাদেশের জাতীয় স্বার্থ এক এবং অভিন্ন নয়। কিন্তু আর্টিফিশিয়ালি কৃত্রিম অবস্থায় একটি কৃত্রিম সরকার, তাদের অনুগ্রহ এবং লালিত পালিত একটি সরকার বিগত 15 বছরে বাংলাদেশের জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে ভারতের স্বার্থকে প্রতিষ্ঠিত করেছে। এবং আমরা সবাই জানি এবং বুঝি ওই স্বৈরাচারের মধ্যে
যে গণ অভ্যুত্থান হয়েছে, গণ আন্দোলন, ইট ওয়াজ ওয়ান অফ দ্য রিজনস যে ভারতের মিত্র রাষ্ট্রে, ভারতের পাপেট স্টেটে পরিণত হওয়ার অবস্থায় চলে গেছিল বাংলাদেশ। তো এই যে অবস্থাটা, এটার পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটি ভারত কোনোভাবেই মেনে নিতে পারছে না। আমার কাছে আন্তর্জাতিক সম্পর্কের একজন ছাত্র হিসাবে আমার কাছে অবাক লাগছে যে ভারত এর মতো একটি পরিপক্ক রাষ্ট্র তার পররাষ্ট্রনীতিকে পুনর্গঠন করতে পারছে না, পুনর্বিবেচনা করতে পারছে না। বাংলাদেশের জনগণের সাথে তাদের মিত্রতা, জনগণের সাথে সম্পর্ক, জনগণের প্রতিনিধিত্ব ছিল তার সাথে তার সম্পর্ক, কিন্তু আমরা যেভাবে একজন ব্যক্তি বা একটি দলের সাথে তাদের সম্পর্ক দেখেছি, সেটিকে তারা এই পরিবর্তনটাকে স্বাভাবিক মনে না করে তাদের যে দলতন্ত্র, তাদের যে পাপেট পলিটিক্যাল এলিট যারা ছিলেন, তাদেরকে তারা ফিরিয়ে আনার জন্য একেবারেই নোংরাভাবে, একেবারেই নিয়ম রীতি, আন্তর্জাতিক আইন কানুন লঙ্ঘন করে তারা কাজ করছে। আপনারা দেখেন, প্রফেসর ইউনূসকে অভিনন্দন জানাবার ভাষাটাও খুব সুখকর ছিল না। তো বাংলাদেশের পরিপক্ক হলে, জাতীয় স্বার্থ দেখলে ভারতের উচিত যে সরকারই আসুক না কেন সেই সরকারের সাথে একটা সমন্বয়, সেই সরকারের সাথে বিশেষ করে জনগণকে তুষ্ট করে, জনতুষ্টি একটা পররাষ্ট্রনীতি গ্রহণ করা। কিন্তু তারা এমন একটা জায়গায় আসছেন যে সংখ্যালঘু মিথ্যা, সত্য হলে আমার কোনো দাবি নেই, কিন্তু ভারতের একটা লজ্জা পাওয়া উচিত যেখানে প্রতিদিন সংখ্যালঘুরা নির্যাতিত হয়, সংখ্যালঘু নিধন হয়, সংখ্যালঘুদের নিয়ে মানে অসম্ভব রকমের একটি অবস্থা সেখানে বিরাজ। কোন শরমে, কোন লজ্জায়, কোন ব্যাকরণে বাংলাদেশের এই অবস্থায় তারা এই উদ্বেগের কথা ঘোষণা করতে? বাংলাদেশকে যদি সংখ্যালঘুদের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করতে হয় ভারতের মতো রাষ্ট্রকে, তাহলে বাংলাদেশকে তো প্রতিদিনই উদ্বেগ প্রকাশ করতে হবে। এমন কোনো দিন ভারতে যায় না যেদিন একজন মুসলমানকে হত্যা করা না হয়, এমন একজন দিন যায় না যখন একজন খ্রিস্টানকে নির্যাতন করা না হয়, এখানে এমন একদিন যায় না যখন এখন শূদ্রকে তারা অপদস্থ না করে। সেই দেশ কি করে এই একজন লোক নিহত হলো বা একটা অপপ্রচার হলো সেটাকে প্রাধান্য দিচ্ছে? এটা আমার কাছে অস্বাভাবিক মাছ, এবং এর কি পরিণতি হবে আমি বুঝি না। তবে এটা বুঝি যে বাংলাদেশে যে সরকারই আসুক না কেন, সেই সরকার ভারতের অনুকূলে যাতে কাজ করতে বাধ্য হয়, সেই সব বাধ্যবাধকতা, সেই সব চাপ প্রয়োগ করার জন্য তারা চেষ্টা করছে। আপনাদেরকে মনে করিয়ে দেই যে 15ই আগস্টের সেই ঘটনাবলীর পরে একজন কাদের সিদ্দিককে তারা লালন পালন করে সীমান্তে পাঠিয়েছিল বাংলাদেশের মধ্যে যুদ্ধ করার জন্য। আপনাদেরকে মনে করিয়ে দিই, জিয়াউর রহমান যখন জিয়াউর রহমান ক্ষমতাসীন হলেন, তখন জিয়াউর রহমানকে শান্তিতে না থাকতে দেওয়ার জন্য শান্তি বাহিনী সৃষ্টি করেছেন, অশান্তি সৃষ্টি করার জন্য। তারা মানে গঙ্গার পানি, গ্যাঞ্জেস ওয়াটার ট্রিটি সাইন করবেন না, এরকম একটা অবস্থায় বাংলাদেশকে জাতিসংঘের দ্বারস্থ হতে হয়েছে, এবং পরে একটি জাতিসংঘ চাপের মুখে তারা একটি চুক্তি স্বাক্ষর করেছে। এইসব বিষয়গুলো কি প্রমাণ করে? এইসব বিষয়গুলো প্রমাণ করে যে বাংলাদেশের জনগণের সাথে তাদের সম্পর্ক নেই, বাংলাদেশের একটি দলের সাথে তাদের সম্পর্ক, এবং তারা এই জন্য যা ইচ্ছা কূটনৈতিক রীতি বহির্ভূত এবং অন্যায় অপকর্ম করে বাংলাদেশকে বাধ্য করতে চায়। কিন্তু কষ্টের বিষয়টা হচ্ছে এই যে বাংলাদেশের জনগণ কখনই কোনোভাবেই কোনো ক্রমেই ভারতের দাসত্ব মেনে নেবেন, এটা তাদের তো বোঝার কথা। এটা একটা ন্যাশনাল সেন্টিমেন্ট। এই সেন্টিমেন্টকে এন্ডোর্স না করতে পারলে তাদেরই পদে সমস্যা, সীমান্তের সমস্যা সৃষ্টি করছেন, তাতে লাভ কি? বাংলাদেশকে তারা কি দখল করবে? সবাই জানে যে বাংলাদেশকে সেইভাবে ফিজিক্যালি দখল করার বা পৃথিবীতে সেই কালচার এখনো নাই। জোর করে সীমান্ত আক্রমণ, এই অস্থিরতাগুলো কেন আসলে বাংলাদেশের সরকারকে একেবারেই মানে চাপের মুখে রাখার জন্য, অধীনস্থ রাখার জন্য, যেমন চাপে রেখেছিল শেখ হাসিনা সরকারকে। চাপ বলেন বা মানে উইলিং, মানে ন্যাশনাল প্রফেসর আব্দুর রাজ্জাক বলছিলেন যে পশ্চিম বাংলা হচ্ছে উইলিং ভিকটিম টু ইন্ডিয়া। তো এখন আমাদের উইলিং ভিকটিম শেখ হাসিনা যতটা তাদের দিয়েছেন, নিজে বলেছেন, কিন্তু সব দিয়েছেন, যা দিয়েছেন তা কুলি আসলে বলার মতো না। সেই দাসত্বের অবসান হয়েছে, এবং আমরা বাংলাদেশের জনগণের শক্তি, সামর্থ্য,
দেশ আকাঙ্ক্ষা মানে দেশপ্রেম দিয়ে এটাকে রোধ করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ জনাব আহওয়াল। আসলে একদিকে ভারত বাংলাদেশ সীমান্তে বিভিন্ন ধরনের সমস্যা আমরা দেখছি, ভারত অপপ্রচার চালিয়ে যাচ্ছে, তারপরে বিভিন্ন ধরনের তারা ধরে নিয়ে যাচ্ছে কৃষকদের, এরকমও দেখেছি 3 জন আহত হয়েছেন রাজশাহী সীমান্তে। আর আরেকদিকে আমরা দেখছি যে আসলে রোহিঙ্গা শরণার্থীদের অনুপ্রবেশ চলছে। এই প্রেক্ষাপটে আসলে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশ কূটনৈতিকভাবে কতটা দক্ষ ভূমিকা পালন করছে, কিংবা আমরা বিশ্বিক মেসেজটা দিতে পারছি কিনা প্রকৃত আসলে? না, বর্ডার ইস্যুতে আপনার আমাদের যে অবস্থান সেটাতে যদি মায়ানমারের সাথে আমরা বলি, তো এটা তো একটা জটিল সমস্যা। আপনার ওখানে যে একটা গণহত্যা চলছিল, সেই পরিপ্রেক্ষিতে মানবাধিকারের স্বার্থে আমরা এই যে ডিসপ্লেসড পারসন যারা মায়ানমারে, তাদেরকে রোহিঙ্গাদের জায়গা দিয়েছিলাম। তো এইটার যে এখন ওয়ে ফরওয়ার্ড, দিন দিন সমস্যাটা এত জটিল হয়ে যাচ্ছে, মায়ানমারের আভ্যন্তরীণ তাদের যে সামরিক জান্তা এবং ওই আর্মড এথনিক গ্রুপ যারা সীমান্তের যত গ্রুপ আছে, এবং আরেকটা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট আছে, তাদের যৌথভাবে তারা জান্তা সরকারের বিরুদ্ধে যেভাবে সশস্ত্র সংগ্রাম চলছে, যুদ্ধ চলছে, পার্টিকুলারলি আমাদের বর্ডারের সাথে যেটা রাখাইন স্টেট, এখানে আরাকান আর্মি যেভাবে দখল করে নিচ্ছে, তো সেই হিসাবে তো একটা খুব একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সো এখন মানে অ্যাকচুয়ালি বলতে গেলে আমাদের বর্ডার আছে এখন ইন্ডিয়া এবং আরাকান আর্মি নিয়ন্ত্রিত, অনেকটাই নিয়ন্ত্রণের যে রাখাইন স্টেট, এটার সাথে মায়ানমারের সাথে ডাইরেক্টলি বর্ডার এখন নাই আর কি, বর্ডার পোস্টগুলো এদের নিয়ন্ত্রণ চলে এসছে। তো এখানে তো রোহিঙ্গা সমস্যা এবং মায়ানমার নিয়ে এটা একটা ডাইনামিক্স। আর ভারতের সাথে যেটা দুঃখজনক যে আমরা বর্ডার প্রবলেমটা সলভ করেছি, ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট যেটা, সেটা সলভ হয়েছে আমাদের সমুদ্রে আরবিট্রেশনের মাধ্যমে, সমুদ্র সীমা নির্ধারিত হয়েছে। বাট এই প্রবলেমের মানে মেইন একটা জিনিস হচ্ছে যে আপনার সেই বর্ডার কিলিং যে হয়, তো এইটা কোনো সময় বন্ধ হচ্ছে না। এটাতে অঙ্গীকার যদি, রাজনৈতিক অঙ্গীকার যদি ধরা যায়, কাগজে কলমেতে সেটা আছে। প্রত্যেকটা জয়েন্ট কমিউনিকে যখনই শীর্ষ পর্যায়ে বৈঠক হয়েছে, প্রত্যেকটা ইয়েতে দেখবেন যে এই বর্ডার কিলিংটা একদম জিরোতে নিয়ে আসা, এবং আপনার ওই অস্ত্র যেগুলো নন লিথাল ওয়েপন ব্যবহার করার একটা মানে বোঝাপড়া ছিল। কিন্তু ডিসকানেক্ট, এটা যারা নিরাপত্তা বাহিনী আছে, বিএসএফ যেটা আছে, এখানে আসছে না। কারণ এটা পলিটিক্যাল অন পেপারস একটা বোঝাপড়া, একটা আপনার কমিউনিকে পর্যায়ে আছে, কিন্তু ওগুলো ট্রান্সমিট হচ্ছে না। যার ফলে যখন আপনার উচ্চ লেভেলে কথা হয়, রাজনৈতিক লেভেলে এবং পারস্পরিক যে কোনো ইয়েতে, আমাদের লক্ষ্য হচ্ছে এটাকে জিরোতে নামিয়ে আনা, এগুলো এই রেটরিক শোনা যায়। কিন্তু আপনি যদি এই বর্ডারের অবস্থাটা চিন্তা করেন, 497 4097 কিলোমিটার, আমাদের ওয়ান অফ দ্য লার্জেস্ট, দ্য 6th লার্জেস্ট বর্ডার, ল্যান্ড বর্ডার। তো একটা ভালো জিনিস যেটা, যে আমাদের তো একটা বর্ডার আছে, একটা রেকগনাইজড বর্ডার। এই অঞ্চলে তো বর্ডারই নাই, মানে ওই চায়নার সাথে হলো ইন্ডিয়ার লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, আর পাকিস্তানের সাথে হলো লাইন অফ কন্ট্রোল, অ্যাকচুয়ালি কোনো বর্ডার নাই। তো সেখানে তো আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের, উভয় দেশের নেতৃবৃন্দের কৃতিত্ব যে আমরা একটা ডিলে হয়েছে, একটা বর্ডার আছে। কিন্তু এই যে সমস্যাগুলো, এগুলো পিছনে তো কিছু রাজনৈতিক, কিছু বর্ডারের যে দুই পাশের যে ডাইনামিক্স, এগুলো আছে। আর এখন যেটা হচ্ছে আপনার ওই যে ফেন্সিং তারা করছে, প্রায় 905 কিলোমিটার মতো এখনও বাকি আছে। তো
তো 1975-এর যে ইন্ডিয়া বাংলাদেশ জয়েন্ট গাইডলাইন্স ফর বর্ডার অথরিটিস, এটা যেটা আছে, এটাতে এটা হলো যে এই বর্ডার যেটা, এটা হচ্ছে 0 লাইন। এরপরে আপনার 150 গজ দুই পাশে, এর ভিতরে কোনো প্রতিরক্ষামূলক কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। এটা হচ্ছে আপনার বয়ানটা ওখানের অ্যাজ পার দ্যাট গাইডলাইন। তো সেখানে এই যে বর্ডার ফেন্স যেটা, ইন্ডিয়া মনে করছে যে এটা ডিফেন্সিভ কোনো স্ট্রাকচার না, যার ফলে তারা প্রায় এটার ভিতরে চলে আসছে। বাংলাদেশ এবং পাকিস্তান, আমরা এই দুই দেশই মনে করে যে না, কোনো স্ট্রাকচার এখানে হওয়া উচিত না। 150 গজের 150 গজ ফ্রম দ্য 0 লাইন, এটা থেকে। তো এই অনেকগুলোই আছে, যখন বিজেপি বাধা দিচ্ছে, আমি বিজেপির প্রশংসা করি, তাদের যে দৃঢ় একটা মানে অবস্থান তারা নিয়েছে, যার ফলে অনেকগুলোই এরপরে 2-1 দিন আগে তো একটা বেশ কিছু জায়গা দখল করা ছিল, বেদখল ছিল, সেটা তারা উদ্ধার করেছে। তো এখানে হয়ে যাচ্ছে প্রবলেম যে আপনার এই ফেন্সিংটা যখন এর ভিতরে চলে আসছে, তো তখন আমরা বাধা দিচ্ছি, তো এটা থেকে উত্তেজনা হচ্ছে। এছাড়া আরেকটা সমস্যা হয়ে যাচ্ছে যে অভিযোগ করছে আমাদের জনগণ যে ওই পাশে থেকে এসে তাদের যে ধান বা ফসল, এগুলো কেটে নিয়ে যাচ্ছে। তো এটা তো খুবই দুঃখজনক। তো এই অবস্থাতে আর আমাদের বর্ডারটাই তো এই ধরনের, গ্রেট রেডক্লিফ রিয়াদত উনি এমন একটা নিরপেক্ষ বর্ডার করেছেন, যার ফলে আপনার রান্নাঘর হচ্ছে এক দেশে আর শোয়ার ঘর হচ্ছে আরেক দেশে। এই একটা জটিল পরিস্থিতি। তো এর ভিতরে যে আমাদের যে বর্ডার ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট হয়েছে, এটা তো মানে একটা অত্যন্ত প্রশংসাযোগ্য, যদিও ডিলে হয়েছে, ভারতের তাদের ইন্টারনাল প্রবলেমের জন্য ডিলে হয়েছে, বাট ভালো একটা জিনিস। এবং আমরা 10,000 একর জমি বেশি পেয়েছি অ্যাজ পার দ্য ট্রান্সফার। কিন্তু যে সমস্যাগুলো সলভ হয়ে গিয়েছিল বা যে সমস্যাগুলোর মানে মীমাংসিত সমস্যাগুলো আবার নতুন করে আসলে এখন আমরা দেখতে পাচ্ছি মীমাংসিত, অথবা যেগুলো আমরা যেমন ওই 3 বিঘা করিডোর, যেখানে এই করিডোরের যে রাস্তাটা, এটা ওই যে প্রথমে দিনের বেলায় কয়েক ঘন্টা থাকতো, এরপরে ছিল যে 24 আওয়ার্স, এটা নিয়ে এখন সমস্যা হয়ে গেছে। তো এই বিভিন্ন সমস্যা হতে এই উত্তেজনাগুলো হচ্ছে, এবং এগুলো আমাদেরকে অত্যন্ত দৃঢ়তার সাথে বর্ডার দেখতে হবে, সলভ করতে হবে ডিপ্লোম্যাটিক্যালি এবং আলোচনার মাধ্যমে। এটা যেন আমরা আবারও ফিরবো আলোচনা আরেকটা বিরতির পরে। প্রিয় দর্শক, অনুষ্ঠানের পরে আরেকটি বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি মাই টিভি 50 মিনিটস অনুষ্ঠানে। আলোচনা করছিলাম বাংলাদেশ এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। বিশ্বে আসলে বাংলাদেশের অবস্থানের সকল বিষয় নিয়ে আলোচনার জন্য আবারও যেতে চাই জনাব মাসুম আপনার কাছে। আসলে আমরা কিছুদিন আগে দেখেছি, বিশেষ করে এই যে 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করেছেন। ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচনে জিতেছেন, সেই মুহূর্তে আমরা দেখেছি আমাদের বিগত প্রধানমন্ত্রী স্বৈরশাসক যাকে আমরা বলি শেখ হাসিনা, তিনি ইন্ডিয়া থেকে বা ভারত থেকে বলেছিলেন যে তার পোস্টার নিয়ে মিছিল করার জন্য। আবার অনেক সময় আমরা বিভিন্ন ধরনের রেকর্ড পাই যে আসলে ডোনাল্ড ট্রাম্প আসলে ভারত থেকে তিনি বাংলাদেশে আসবেন। আসলে আওয়ামী লীগের সাথে এই ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক সম্পর্কটা আসলে যদি একটু আমাদের বলতেন। এটা কি তারা শুধুই বলছে না আসলে? আমি তো পররাষ্ট্রনীতি পড়াচ্ছি বাংলাদেশের বিগত 20 বছর ধরে। তো আমরা এ কথাটা দিয়ে শুরু করি যে লর্ড পামারস্টন ইংল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, পরবর্তীকালে তিনি প্রধানমন্ত্রীও হয়েছিলেন। তার একটি বিখ্যাত উক্তি আছে, গ্রেট ব্রিটেন ডাজন্ট হ্যাভ এনি পার্মানেন্ট ফ্রেন্ড আর ফো বাট হ্যাজ গট পার্মানেন্ট ইন্টারেস্ট। গ্রেট ব্রিটেনের স্থায়ী শত্রু মিত্র নেই, কিন্তু স্থায়ী স্বার্থ রয়েছে। পররাষ্ট্রনীতির কথা তো এটাই। আজকে ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, গতকাল মানে বারাক ওবামা ছিলেন, এর মাঝখানে আরেকজন ছিলেন। খেয়াল করেন যে রিপাবলিকান পার্টি হোক আর ডেমোক্রেটিক পার্টি হোক, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্থায়ী পররাষ্ট্রনীতি আছে। সেই স্থায়ী পররাষ্ট্রনীতির প্রায়োগিক ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে কিছুটা হেরফের হতে পারে,
আবার কিছুটা মানে নড়বড়ে হতে পারে। আমি অবাক হয়ে যাই যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর গাজায় যুদ্ধ থেমে গেল, এক ধরনের একটা যুদ্ধবিরতি স্বাক্ষরিত হলো, কিন্তু এটা কিন্তু আগে ছিল না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের একটি ইসলামোফোবিয়া আছে, মুসলিম ফোবিয়া আছে। আপনার মনে আছে যখন মানে ট্রাম্প প্রথম দায়িত্ব নিল তখন 6টা মুসলিম রাষ্ট্রকে মানে রাষ্ট্র থেকে নাগরিক নেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করলেন। তো কথাটা হলো জাতীয় স্বার্থ। বাংলাদেশের যারা পররাষ্ট্রনীতিকে ভালো করে অধ্যয়ন করেন না বা যারা রাজনৈতিক স্বার্থে ইন্টারপ্রেট করেন, আমি অবাক হয়ে গেছি। শেখ হাসিনা আমলে যেমন ধরেন শেখ হাসিনা এক জায়গায় গেছেন, একটা দেশে গেছেন, সেখানে লৌকিকভাবে তাকে বলতে হবে তো বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন, গতানুগতিক ডায়নামিক নেতৃত্ব দিচ্ছেন, এইসব কথাকে ওরা রাজনৈতিকভাবে বাংলাদেশে আমদানি করে বলছে দেখো 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 কত প্রশংসা করছে। এটা কিন্তু ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ, নট অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজ। এই ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ আমরা অনেক সময় বুঝি না। তো এখন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি হচ্ছে পার্মানেন্ট ইন্টারেস্ট, আর আমাদের নীতি হওয়া পার্মানেন্ট ইন্টারেস্ট হওয়া উচিত। কিন্তু যখনই এই দেশে রাজনৈতিক দল চেঞ্জ হয়, যখনই পররাষ্ট্রনীতি তখন চেঞ্জ হয়ে যায়। আমরা 72 থেকে 75 পর্যন্ত রাষ্ট্রনীতি দেখলাম যে ইন্ডো সোভিয়েত, আমরা বলি ইন্ডো সোভিয়েত, প্রো ইন্ডো সোভিয়েত ফরেন পলিসি। তো যখন জিয়াউর রহমান ক্ষমতা আসেন আবার প্রো ইউএস ফরেন পলিসি হয়ে গেল। তো এইভাবে প্রো ফরেন পলিসি চলছিল ভালোই কোনো মতে চলছিল। কিন্তু শেখ হাসিনা আবার যখন ক্ষমতাসীন হলেন তখন আবার সেই মানে দিল্লি মস্কো একটা পররাষ্ট্রনীতির একটা চেষ্টা বা আমরা একটা অপপ্রয়াস আমরা দেখলাম। তো সেখানে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যেই প্রেসিডেন্ট হোক না এখন, আপনারা খেয়াল করেছেন যে ওই যে তিনি অনেকগুলো বিধিনিষেধে স্বাক্ষর করেছেন, আমেরিকা ফার্স্ট বা আমেরিকা ইজ ফর দ্য আমেরিকানস, এইটা করে বৈশ্বিক সহায়তা বন্ধ করে দিলেন। সেটা বড় একটা ফ্যাক্টর। আজকে আমরা একটা সংবাদ দেখেছি যে কোন দেশকে আর সহায়তা দেবে না মার্কিন যুক্তরাষ্ট্র হয়েছে, ইউএসএআইডি যেটা ইউএসএ জানিয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু ইন এ কমন ফর্ম, ইন এ কমন আইডেন্টিটি, নট এ পার্টিকুলার স্টেট যে এটা মানে এখানে সরকার নেই, এখানে গণতন্ত্র নেই, এখানে মানবাধিকার নেই, যে কথাগুলো আগের প্রশাসন বারবার করে বলছিল। তবে এখানে একটা প্লাস পয়েন্ট হলো, আপনি দেখেন আজকেই বা গতকালকেই খবর পেলাম আমরা যে একটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যে মানে বাংলাদেশের সাথে এই প্রথমবারের মতো, যেটি মানে অনেক অংশে বাংলাদেশকে লাভবান করবে। তো এইরকম ব্যতিক্রম আছে। রাজনৈতিকভাবে যারা পররাষ্ট্রনীতিকে ব্যবহার করতে চান, কত নিকৃষ্ট প্রতারণা শেখ হাসিনা জানেন। মার্কিন যুক্তরাষ্ট্র যখন শেষের দিকের গণ অভ্যুত্থান, গণ আন্দোলনে ক্রমাগত সমর্থন দিয়ে যাচ্ছিল, তখন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে কত নিকৃষ্ট ভাষায় গালাগাল করেছেন আপনাদের মনে আছে। কিন্তু এখন ট্রাম্পের প্রেমিক হয়ে গেলেন উনি। ট্রাম্পের ছবি নিয়ে যদি মিছিল হয়, তাহলে সেখানে যদি বাংলাদেশের সরকার মানে যদি প্রতিহত করে, মিছিলকে বাধা দেয়, তাহলে উনি দেখাতে পারবেন যে দেখো দেখো ট্রাম্পকে কত অপমান করছে। অর্থাৎ তার রাষ্ট্রের চেয়ে তার দলের স্বার্থ বড়, দলের স্বার্থের চেয়ে তার ব্যক্তি স্বার্থ বড়, এবং সেই বড়ত্বের কারণেই তিনি আজকে এই অবস্থায়, এবং যেটা তিনি অন্যায় করতে পারেন না, সেই ভাষায় কথা বলতে পারেন না। এবং এই প্রতারণার ডিপ্লোমেসি মানে একেবারেই বাংলাদেশের জনগণের স্বার্থ বিরোধী, বাংলাদেশের রাষ্ট্রের স্বার্থ বিরোধী। বিশেষ করে শেখ হাসিনা ওখানে আছেন, দিল্লিতে আছেন, বাংলা লজ্জা শরমের ব্যাপারও তো আছে। ভারত তো না করতে পারে না, শেষে তাকে উদ্ধার করলো, কিন্তু সীমাবদ্ধ থাকতে হবে। তিনি আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বলতে পারছেন না যে কি স্ট্যাটাসে তিনি আছেন, সেখানে কি রাজনৈতিক আশ্রয়ে তিনি আছেন, নাকি তিনি শরণার্থী হিসাবে, রিফিউজি হিসাবে সেখানে আছেন। তো সেখানে আশ্রয় আসেন কিন্তু প্রশ্রয় পেতে পারেন না। বাংলাদেশের জনগণের মধ্যে তিনি যুদ্ধ করছেন, ওখানে থেকে বিবৃতি দিচ্ছেন, ওখানে লোকদেরকে তিনি নিজের ভাষায় নিজে ওই যোগাযোগ করে নানা ধরনের উস্কানি কথাবার্তা বলছেন, বিক্ষোভের কথা বলছেন, তিনি আন্দোলনের কথা বলছেন, তিনি হরতালের কথা বলছেন, যেটা তিনি রাজনৈতিক আশ্রয় ব্যতীত তিনি তা করতে পারেন না। ভারতের আভ্যন্তরীণ
ব্যাপারে যেমন বাংলাদেশ হস্তক্ষেপ করতে পারে না, ঠিক তদ্রূপভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে শেখ হাসিনাকে এইভাবে লেজা ফেয়ার অবাধ স্বাধীনতা ভারত দিতে পারে না, যেটা যে কোনো একটু আগেই বাংলাদেশের তরফ থেকে আসলে তাকে কূটনৈতিক নীতির বিরুদ্ধে বিভিন্ন ধরনের চিঠি দেওয়া হলে তাদের স্ট্যাটাস সম্পর্কে আমরা কিন্তু ভারতের তরফ থেকে কোনো রিপ্লাই পাইনি। সেইটাই তো কথা। কি স্ট্যাটাস আছেন পরিষ্কার করেন, সাহস থাকলে বলেন যে হ্যাঁ আমি এখানে, আমি থেকে তোমার রাষ্ট্রের মধ্যে, বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে শেখ হাসিনাকে কার্যক্রম পরিচালনার অধিকার দেওয়া হয়েছে, পারলে বলেন। আর না বললে তো মানে তাকে একটু সীমিত করেন, তাকে একটু মুখটা বন্ধ করেন। এমনিই তো বাচাল মহিলা, কথাবার্তা বেশি করেন, তো সেই কথাবার্তা যদি বেশি বলতে থাকেন তাহলে বাড়তে হবে বাংলাদেশের মানুষের এই যে ভারত বিরোধী যে মনোভাব, সেটি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ওরা কি মনে করেছে, ভারত কি মনে করেছে, শেখ হাসিনা কি মনে করেছে যে এইসব কার্যক্রমের মাধ্যমে একটি পরিবর্তন সম্ভব হবে? আমি আপনাকে একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আপনাকে বলছি, বাংলাদেশের এই প্রজন্ম, যে প্রজন্ম রক্ত দিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, যে প্রজন্ম স্বৈরাচারের বিরুদ্ধে রক্ত দিয়েছে, দিল্লির বিরুদ্ধে রক্ত দিয়েছে, সেই প্রজন্ম বেঁচে থাকা অবস্থায় আগামী 42 বছরও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না। 75 সাল থেকে 1996 সাল পর্যন্ত 21 বছর। 21 বছর পরে তারা প্রতারণা করে, আমার মনে আছে যে সেই মানে তিনি মাথায় কি দিয়ে দেয় মহিলারা, এই যে স্কার্ফ না, আরো একটু শক্ত করে বলেন, এই জব্বা টাব্বা পরে মাথায় এই হাতে তসবি দিয়ে লক্ষ লক্ষ ছবি প্রচার করেছেন। জামাত ইসলাম আর বিএনপির মধ্যে কূট চাল চালিয়ে ছলে বলে কলে কৌশলে দুদলকে বিভক্ত করেছেন, এবং তারপরেই কিন্তু বিজয় সম্ভব হয়েছে। এই জন্য বিএনপির দায় আছে, জামাতেরও দায় আছে। তারা তাদের অর্বাচীনতার কারণে, দূরদৃষ্টির অভাবের কারণে সেই কাজটি করেছে। 21 বছর পরে ক্ষমতায় আসছে। আপনি নিশ্চিত থাকেন যে আগামী 42 বছরে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না। সেটা তাদের গণবিরোধী চরিত্রের কারণে আসবে না। কিন্তু ভারত কেনই বা লালন করবে সেই চিরশত্রুতা? এটাই আমাদের প্রশ্ন। জি, ধন্যবাদ স্যার। জনাব আউয়াল, আসলে আমরা দেখেছি আজকে একটি সংবাদ এসেছে গণমাধ্যমে, যেখানে বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আর কাউকেই সহায়তা দেবে না। বাংলাদেশে তাদের যে সহায়তা সংস্থা USAID, তারা বলছে যে যুক্তরাষ্ট্র আর বাংলাদেশকে সহায়তা দেবে না, তবে জরুরি খাদ্য এবং ইসরায়েল ও মিশরের জন্য সামরিক অর্থায়নকে এই সিদ্ধান্তের বাইরে রাখা হবে। এই যে নতুন নতুন সিদ্ধান্ত আসছে এবং যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্র নীতি, সেতে আসলে বাংলাদেশের এই প্রেক্ষাপটে কি ধরনের সুবিধা অসুবিধা হতে পারে আসলে? জি, ডোনাল্ড ট্রাম্প তো এখন মানে সারা দুনিয়ায় আই থিঙ্ক ওই আমি যেটা বললাম যে ডাভোস সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প ভার্সাস দ্য রেস্ট, এই ধরনের একটা তো গত টার্মে যখন তিনি ছিলেন, তো তখন অনেক কিছুই তো জোক হিসাবে নিত বিভিন্ন দেশে, যে এটা কি বলছে, এটা সে অভিজ্ঞ না এই জন্যই বলছে। তা এখন তো আর সেটা না, এখন তো সে তো সব আটঘাট বেঁধে এবার এসছে। তো এই 100 এক্সিকিউটিভ অর্ডার উনি সাইন করছেন প্রথম দিনে। এটা তো আনফোল্ডিং, মানে আজকেই আমি একটা দেখলাম, একজন পপ সিঙ্গার, ওনার একটা ভাইরাল হয়েছে। তো উনি বলছেন যে ওই গানের ভাষায় আগে গান করে করে বলছেন যে উনি সকালে উঠেই দেখেন যে ডোনাল্ড ট্রাম্পের কি নতুন বয়ান, কি তার দিনটা কেমন যাবে, এই টুইটে কি আছে। আর উনি টেলিভিশনে দেখেন ডোনাল্ড ট্রাম্পের চেহারা কি কোনো ক্ষুব্ধ, অ্যাংরি, তাহলে তো আজকে তসরস করে ফেলবে, এটা কিছু হয়ে যাবে। তো এই একটা প্যারোডি, বাট দ্যাট গিভস দ্য রিফ্লেকশন দ্যাট হোয়াট ইজ হ্যাপেনিং। তো ওনার এখন যে অবস্থান আর যেগুলো উনি করছেন, এগুলো সবই কিন্তু তার সামহাউ ক্যাম্পেইন, তার যে ক্যাম্পেইনের সময় উনি বলেছেন এগুলো। আর কোনো কিছু নাই যেটা বলেন নাই। যেমন উনি বলেছেন যে 1500 যে আপনার ক্যাপিটাল হিলে যে হলো, আক্রমণ হলো, উনি ক্ষমা করে দিবেন, এটা উনি বলেছেন। আর লোকজন তার বেস তো, মানে সে যদি বলে যে না সূর্য আজকে উঠবেই না, ওটি তারা মেনে নেবে। আজকে পড়ছি না, সূর্য উঠবে না, দ্যাটস ওকে, দ্যাট ইজ দ্য রিজন, দ্যাটস ওয়াই ট্রাম্প ইজ টেলিং। তো এই ধরনের একটা তার মানে কাল্ট হয়ে গেছে। তো এখন ওই জায়গায় যেটা হচ্ছে, এই 100টার ভিতরে আপনার প্রায় অ্যাবাউট 79 হচ্ছে আগের এক্সিকিউটিভ অর্ডার, এগুলো বাতিল করা।
বাইডেনও এটা করেছেন। তো এটা তো একটা মানে সবচেয়ে বৃহত্তম শক্তিশালী গণতন্ত্র দেশে এটা কি ধরনের হচ্ছে, এটা তো একটা বিরাট প্রশ্ন। এই যে সহযোগিতা যেটা, এটা আমাদের হার্ট করবে। আমাদের ইউএসএইডের অনেক প্রোগ্রাম এখানে আছে, হার্ট করবে এটা। তারপরে আপনার আরেকটা আছে ওই WHO যে উইথড্র করে নাই, বাট প্রসেস শুরু হয়েছে। এই দিস উইল হার্ট দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। 8 বিলিয়ন লোক এই WHO যে প্রোগ্রাম, এগুলোর স্বাস্থ্য ব্যবস্থার সুফল পেয়ে থাকে, এটা করবে। আর মাইকেল কোগলম্যানকে আপনারা চেনেন, উনি সাউথ এশিয়ার উপরে ওই ফরেন পলিসি ম্যাগাজিনে লেখেন। তো ওনার একটা বক্তব্য আমি দেখলাম, সেটা হচ্ছে যে সাউথ এশিয়া সম্পর্কে উনি স্পেসিফিক কিছু বলেন নাই, এটা একটা। বাট যেটা হচ্ছে ট্যারিফ, তো আমাদের বাংলাদেশেরও ট্রেড সারপ্লাস, আমরা কিন্তু উই এনজয় ট্রেড সারপ্লাস। ইন্ডিয়া সবচেয়ে বেশি, $45 বিলিয়ন। এই জন্য উনি অলরেডি নাকি বলেছেন তার স্টাফকে যে ফর ইন্ডিয়া অ্যাবাউট 10% ধরে রাখো। আসলে এই যে ট্রাম্প সরকার ক্ষমতা আসার পরে যে আওয়ামী লীগের কোনো লাভবান হওয়ার সম্ভাবনা আছে কিনা, তারা যেভাবে ট্রাম্প সরকারকে ব্যবহার করছে, বা তারা ফিরতে পারে কিনা? আসলে এগুলো আমি আগেই বলেছি, এগুলো তো মানে রাজনৈতিক বিষয়, এগুলো রাজনৈতিক নেতারা বলতে পারবেন। এবার আমি বিশ্লেষক হিসাবে যেটা বলবো যে হি ইজ এ ভেরি আনপ্রেডিক্টেবল পারসন। ওলাফ শোলস উনি বলেছেন তার সেই দাভোসে বক্তৃতার পরে যে আমি 4 দিনে তো যা করলাম 4 বছর করতে পারে নাই। তাহলে হাসবে না কানবে? সে বলেছে যে জিওপলিটিক্যাল সিচুয়েশন খুব জটিল হয়ে যাচ্ছে, ইউরোপকে তার নিজের পায়ে দাঁড়াতে হবে। আর এখন যেটা হচ্ছে, প্রেডিক্টেবিলিটি, অনেস্টি এবং রিলায়েবিলিটি, এই 3টা ক্যাজুয়ালিটি হয়ে যাচ্ছে। তো এটার মানে কাকে উদ্দেশ্য করে তিনি বলেছেন। তো এটার অনেক কিছুর হবে। আর বাংলাদেশের জন্য আমাদের নীতির একটা অপশন অবশ্যই চিন্তা করতে হবে, আমরা যেন কোনো রেড লাইন ট্রাম্পের সাথে ক্রস না করি। কারণ তার একটা টুইট অথবা ওই যে আছে আপনার ওই যে ইলন মাস্ক এখন আছে, তার যে সহকারী টেক জায়ান্ট, ওনারা একটা টুইট বাংলাদেশ সম্পর্কে দিয়ে দেয়, that will have a serious repercussion. জি, অসংখ্য ধন্যবাদ। do not cross the red line of Trump. আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। প্রিয় দর্শক, কথা বলছিলাম বিশ্ব এবং বাংলাদেশের মনোভাব, প্রভাব এবং আসলে সামনে কি হতে পারে, এই ধরনের যে আলোচনাগুলো হচ্ছিল। আসলে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সারা বিশ্বে সমাদৃত, তার পরিচয় এবং তার নেতৃত্বে আসলে বাংলাদেশ আরো এগিয়ে যাবে, একটি সঠিক পথে এগিয়ে যাক বাংলাদেশ, সেই প্রত্যাশা সবার। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার ধন্যবাদ।